ক্লাস 12-এর সায়েন্স স্ট্রিমের স্টুডেন্টস যারা আমার ভিডিও ক্লাসটা ফলো করছিলে তারা অলরেডি ইউনিট ইলেকট্রনিক্সের উপর যে ইউনিটটা ছিল সেখানে দুটো চ্যাপ্টার ছিল, ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড সেমিকন্ডাক্টর ডিভাইস। এই দুটো চ্যাপ্টার তারা অলরেডি শেষ করেছো। তা আমরা এর পরবর্তী ভিডিও ক্লাসে অর্থাৎ আজকের ক্লাসে আমরা একদম ফার্স্ট ইউনিট অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্সে চলে যাব এবং ইলেকট্রোস্ট্যাটিক্সের যে প্রথম অধ্যায় স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী সেই অধ্যায়টা একটু আমরা আলোচনা করব। তো এই অধ্যায়ের যে যে বিষয়গুলো আমরা একটু আলোচনা করব সেগুলো একটু বলে নিই। দেখো, আমরা আজকে যেগুলো শিখবো সেটা হচ্ছে প্রথমেই আধানের কোয়ান্টায়ন অর্থাৎ কোয়ান্টাইজেশন অফ চার্জ, 2 নম্বরে শিখবো তড়িদাবেশ অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স ইন্ডাকশন, 3-এ শিখবো পরিবাহীর আধান সর্বদা পরিবাহী পৃষ্ঠের বাইরে অবস্থান করে, এটা আমরা এক্সপ্লেন করব যে পরিবাহীর আধানটা বাইরে থাকে কেন। 4 নম্বরে শিখবো তড়িৎ পর্দা ইলেকট্রিক স্ক্রিন কি সেটা শিখবো এবং এর ব্যবহার শিখবো। 5-এ আধানের তলমাত্রিক ঘনত্ব ইম্পর্টেন্ট, এই অধ্যায়ের সবচেয়ে বেশি এটা আধানের তলমাত্রিক ঘনত্ব। হ্যাঁ, ইম্পর্টেন্সের দিক থেকে দেখতে গেলে 1 নম্বর 5 নম্বর ভীষণ গুরুত্বপূর্ণ। আধানের তলমাত্রিক ঘনত্ব তো সারফেস ডেন্সিটি অফ চার্জেস। 6-এ শিখবো হচ্ছে সূচিমুখের ক্ষরণ ক্রিয়া, অ্যাকশন অফ পয়েন্টস, একটু শেখানোর সময় বুঝতে পারবে কি বলতে চাইছি। আর 7-এ বজ্র নিবারক লাইটিং অ্যারেস্টার, মানে ওই বাজ পড়ার সময় কি করে ওই বাজের হাত থেকে আমরা কোনো বাড়িকে রক্ষা করতে পারি, এই 7টা টপিকের ওপর আজকে আমরা আলোচনা করব। চলো তোমরা ক্লাসে এসো। দেখো, আমরা ফার্স্ট টপিকটা একটু দেখি আধানের। দেখো, আধান এই চ্যাপ্টারের শুরুতে তোমরা বইতে দেখতে পাবে আধান কি, হ্যাঁ, ধনাত্মক আধান কি, ঋণাত্মক আধান কি, তারপরে হচ্ছে তোমার আধানের একক, মাত্রা, এই জিনিসগুলো তোমরা ছোটবেলা থেকে পড়েছো। আমি আর এই জায়গাটায় ঢুকবো না, তোমরা একটু এই জিনিসগুলো জানো ধরে নিয়ে আমি এগোচ্ছি। আধানের কোয়ান্টায়ন বা কোয়ান্টাইজেশন অফ চার্জ এর মানেটা কি? দেখো, আমরা যখন কোনো বস্তুকে আহিত করি, আমরা কিভাবে আহিত করি? ঘর্ষণ দ্বারা আহিত করতে পারি। তো ঘর্ষণ দিয়ে যখন আহিত করি, দুটো বস্তুর ঘর্ষণের ফলে কেন তারা আহিত হয় এইটা যদি একটু বুঝতে হয় তাহলে কি বলবো যে ঘর্ষণের সময় কি হয়, ধরো যে দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ ঘটানো হচ্ছে তাদের যে কোনো একটা বস্তু কিছু পরিমাণ ইলেকট্রনকে অন্য বস্তুতে দিয়ে দিয়েছে, তার ফলে ইলেকট্রন যে ছাড়লো তার ঋণাত্মক আধান কমে গিয়ে সে ধনাত্মক আধানে পরিণত হলো, আর যে ইলেকট্রন গ্রহণ করলো সে হচ্ছে তোমার ঋণাত্মক আধানে পরিণত হলো, ঋণাত্মক তড়িৎগ্রস্ত পদার্থে পরিণত হলো। এখন আধানের কোয়ান্টায়ন মানেটা কি? যে ধরো আমি যদি এ আর বি এই দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ করি, তাহলে ধরো এ পজিটিভ হলো বি নেগেটিভ হলো, তাই এ পজিটিভ চার্জের পরিমাণ বি এর নেগেটিভ চার্জের পরিমাণ কি হবে, তার মানটা কি হতে পারে সেটা বোঝার জন্য আমাদের আধানের কোয়ান্টায়ন এই সূত্রটা বা এই নিয়মটা একটু জানতে হবে। কি সেটা? যেটা দেখো, কোনো বস্তুর মোট আধান সেটাকে যদি তুমি ক্যাপিটাল কিউ দ্বারা ডিনোট করো, মনে রাখবে কিউ হলে কিউ ইকুয়ালস টু সর্বদাই এন ইন্টু প্লাস মাইনাস এন ইন্টু, একটু বড় করে লিখি, কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ইন্টু ই হবে। ইটা কি? যেখানে ই হলো একটি ইলেকট্রনের চার্জ, একটি ইলেকট্রনের আধান, ঠিক। আর এনটা কি? এন হলো পূর্ণ সংখ্যার মান, এটা এবার একটু বোঝায়। কি এর মানে? এর মানে হচ্ছে যে কোনো একটা বস্তুর আধান, মোট আধান কখনোই ইলেকট্রনের আধানের ভগ্নাংশ হতে পারবে না, আধানের ভগ্নাংশ গুণিতক হতে পারবে না। মানে এইখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা বস্তুর মোট আধান ইলেকট্রনের আধানের সরল গুণিতক, মানে ইলেকট্রনের আধান যদি ই হয় তাহলে কিউ এর মান কি হতে পারে? তুমি যদি এন ইকুয়াল টু পূর্ণ সংখ্যা মানে কি 1 2 3 4 ডট ডট ডট, তুমি যদি এন এর মান 1 ধরো তাহলে কিউ ইকুয়াল টু শুধু ই হতে পারে, 2 ধরলে 2ই হতে পারে, 3 ধরলে 3ই হতে পারে, 100 ধরলে 100ই হতে পারে। কিন্তু কখনোই এনটা ফ্র্যাকশনাল হবে না, অর্থাৎ ভগ্নাংশ, মানে হচ্ছে 1.5 বা 2.3 এই ধরনের কোনো সংখ্যা এন হতে পারে না। এই যে নিয়মটা, এটাকেই বলা হচ্ছে আধানের কোয়ান্টায়ন।
অনেকটা এইরকম ভাবে ভাবতে পারো, ধরো একটা ক্লাসরুমে 50 জন স্টুডেন্টস রয়েছে, তা আমরা কখনো কি ক্লাসরুমে স্টুডেন্ট সংখ্যা বলতে পারি যে 40.5 জন বা 20.5 জন, মানে 20.5 সংখ্যক স্টুডেন্ট রয়েছে? মানে যেমনভাবে স্টুডেন্ট সংখ্যা ভগ্নাংশ হতে পারে না, ঠিক একই রকমভাবে কোনো একটা বস্তুর আধান, মোট আধান, সেটা একটা ইলেকট্রনের আধানের ভগ্নাংশ গুণিতক হতে পারে না, যা হবে সরল গুণিতক হবে। এক্সাম্পল হিসেবে বোঝায়, ধরো ই এর ভ্যালুটা কত, 1.6 ইন্টু 10⁻19 কুলম। তার মানে হচ্ছে কিউ কি হতে পারে, 1.6, প্লাস মাইনাসের তাৎপর্য কি, চার্জ প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, সেই জন্য প্লাস মাইনাস। তো কিউ ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻19 হতে পারে। তারপরে এর সাথে 2 গুণ করলে 3.2 ইন্টু 10⁻19 হতে পারে। কিন্তু কেউ যদি বলে যে 2.4 ইন্টু 10⁻19 কুলম চার্জ আছে, এটা কি সম্ভব? দেখো হবে না। কারণ আচ্ছা, কেন হবে না? কারণ 2.4 ইন্টু 10⁻19 এটা 1.6 ইন্টু 10⁻19 এর সরল গুণিতক নয়, ভগ্নাংশ গুণিতক। কি করলে এটা আসবে? 1.5 ইন্টু 1.5 ইন্টু 1.6 ইন্টু 10⁻19। আমি যদি 24কে ভেঙে লিখি তাহলে এইটা দাঁড়ায়। এবার দেখো এইটা মানে হচ্ছে ই, মানেটা দাঁড়ালো 1.5 ইন্টু ই। দেখো জিনিসটা দাঁড়িয়ে যাচ্ছে যে ই এর ভগ্নাংশ গুণিতক, যেটা ইম্পসিবল, সুতরাং এটা হবে না। এই নিয়মটাকে আমরা বলছি আধানের কোয়ান্টায়ন। ওকে, আচ্ছা, এবার আমরা 2 নম্বর টপিকে যাব। 2 নম্বর টপিকে আমরা যেটা আলোচনা করব বলেছিলাম, সেটা হলো তড়িৎ আবেশ। তড়িৎ আবেশ জিনিসটা কি? তড়িৎ আবেশ ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন কি? ধরো তোমার কাছে একটা ধনাত্মক আধানে আহিত একটা দণ্ড আছে, সেই দণ্ডটাকে তুমি একটা অনাহিত বস্তুর কাছাকাছি নিয়ে এলে। ধরো আরেকটা দণ্ড নিয়েছো, এটা ইনিশিয়ালি অনাহিত ছিল, মানে চার্জ লেস ছিল, নিউট্রাল ছিল, আর এটা পজিটিভলি চার্জড। এখন এই পজিটিভলি চার্জড বডিটাকে যদি তুমি চার্জলেস বডির কাছাকাছি নিয়ে আসো, তাহলে এ কিন্তু আর চার্জলেস থাকবে না। কি হবে না, যে চার্জটাকে তুমি আনচার্জ বডির কাছাকাছি নিয়ে এলে তার নেচারটা কি? এক্ষেত্রে পজিটিভ নেওয়া হচ্ছে। নিয়ম হচ্ছে যে এই নিকটতম বিন্দু বলা হচ্ছে, নিয়ারেস্ট পয়েন্ট, এইটা এই যে আধানটাকে তুমি কাছে এনেছো তার বিপরীত আধানে তড়িৎগ্রস্ত হবে। অর্থাৎ প্লাসকে একটা আনচার্জ বডির কাছে নিয়ে এলে আনচার্জ বডির যে নিয়ারেস্ট পয়েন্ট সেটা মাইনাস চার্জে মানে চার্জড হয়ে যাবে। আর যেটা ফার পয়েন্ট, অর্থাৎ দূরে যে বিন্দুটা আছে, এর থেকে সবচেয়ে দূরে যে বিন্দুটা, যে অঞ্চলটা আছে, তারা সম প্রকৃতির অর্থাৎ সেম নেচারের চার্জে চার্জড হবে। এই যে ঘটনাটা, এই ইনিশিয়ালি আনচার্জ ছিল, কিন্তু এর কাছে একটা পজিটিভলি চার্জ বডি আনার ফলে কি হলো, নিয়ারেস্ট পয়েন্টটা নেগেটিভ চার্জে রূপান্তরিত হলো এবং ফার পয়েন্ট পজিটিভ চার্জে রূপান্তরিত হলো। অর্থাৎ নিকটতম বিন্দু বিপরীত আধানে আর দূরতম বিন্দুটা সম প্রকৃতির আধানে আহিত হলো। এই যে ঘটনাটাকে আমরা বলি তড়িৎ আবেশ। তুমি যদি এখানে মাইনাস চার্জ দিয়ে এটাকে আহিত করার চেষ্টা করতে, এইটা মাইনাস হলে এটা প্লাস হতো, এটা মাইনাস হতো। এই কারণেই একটা অনাহিত বস্তু যখন তুমি অপর একটা আহিত বস্তুর কাছে নিয়ে আসবে, তখন সে কিন্তু একটা আকর্ষণ বল অনুভব করবে। কিন্তু আমরা তো জানি আকর্ষণ বল সবসময় দুটো বিপরীত প্রকৃতির আধানের মধ্যে হয়। তাহলে এই আকর্ষণ বলটা আসছে কোত্থেকে? এইখান থেকে আসছে। আকর্ষণ হওয়ার পূর্বে কিন্তু তড়িৎ আবেশের ঘটনাটা ঘটে যাচ্ছে। মানে আমি আহিত বস্তুটাকে অনাহিত বস্তুর কাছে আনার ফলে নিকট বিন্দুটা বিপরীত প্রকৃতির আধানে আবিষ্ট হলো, ফলে এই বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করছে। এই কারণে কিন্তু আকর্ষণের ঘটনাটা ঘটে। এই ঘটনাটিকে আমরা বলি তড়িৎ
আবেশ। নেক্সট আমরা যেটা করব, থার্ড পয়েন্টে আমরা একটা টপিক নিয়েছিলাম যেখানে বলা হয়েছে যে আধান সর্বদা পরিবাহী পৃষ্ঠের বাইরের তলে অবস্থান করে। মানেটা কি এবং কেন, এই দুটো বিষয় বলবো। জিনিসটা কি এবং কেন এটা হয় সেটা বলবো। ধরো তুমি একটা সলিড কন্ডাক্টিং স্ফিয়ার নিয়েছো, মানে ধরো একটা লোহার বল, সোজা কথা একটা লোহার বল নিয়েছো। সেই বলে তুমি কোনোভাবে যদি এর ভেতরে কিছু পরিমাণ চার্জ তুমি দাও, কিউ অ্যামাউন্ট অফ চার্জ তুমি দিয়েছো, তাহলে যেহেতু এটা পরিবাহী, এই চার্জ সে ভেতরে সীমাবদ্ধ থাকবে না। আমি যদি ধরি এটা প্লাস কিউ, যদি মানে চার্জের নেচারটা যদি প্লাস হয়, এই চার্জটা কিন্তু ভেতরে সীমাবদ্ধ থাকবে না। কি হবে, এই চার্জটা পুরো যে পৃষ্ঠতল মানে স্ফিয়ার, কিন্তু হ্যাঁ পুরো স্ফিয়ারের যে পৃষ্ঠতল সেই জায়গাটা এসে এরা অবস্থান করবে। বা ধরো একটা কিউবিক সারফেস নিই, একটা কিউবিক কন্ডাক্টিং সাবস্টেন্স, তার ভেতরে তুমি সাম অ্যামাউন্ট অফ চার্জ দিয়েছো, নেগেটিভ মাইনাস কিউ দিয়েছো। এই মাইনাস কিউ চার্জটা কিন্তু কিউবের ভেতরে থাকবে না, পুরো সারফেস এরিয়ায় চলে আসবে। হ্যাঁ, পুরো সারফেস এরিয়ায় কিন্তু এটা চলে আসবে। এই যে ঘটনাটা, এইটা হওয়ার পেছনে কারণটা কি দেখো, যে দুটো পদার্থের কথা এখানে বলা হয়েছে তারা কিন্তু পরিবাহী, কন্ডাক্টর। হ্যাঁ, যখন তুমি ভেতরে চার্জটা দিলে, এখন পুরো চার্জটা তো সেম নেচারের, মানে যত পরিমাণের চার্জ আছে সবটাই প্লাস, আমরা বা এখানে সবটাই মাইনাস। আমরা জানি যে সম প্রকৃতির চার্জ সবসময় পরস্পরকে বিকর্ষণ করে। তো এইখানে প্লাস কিউ অ্যামাউন্ট অফ চার্জ, এটা তো আর একটা চার্জ নয়, অনেকগুলো চার্জ নিয়ে প্লাস কিউ হয়েছে। তো এই প্লাস কিউ অ্যামাউন্ট অফ চার্জ তারা পরস্পর বিকর্ষণ করবে, করে আস্তে আস্তে তারা কি দূরে সরতে থাকবে, এবং যখন বাইরের পৃষ্ঠে এসে পৌঁছবে সেই মুহূর্তে পদার্থের মধ্যে থাকা অবস্থায় তারা সবচেয়ে পরস্পর থেকে দূরে অবস্থান করবে। তুমি একটু ভেবে দেখো, ধরো এই স্পিয়ারটা নিলাম, এই স্পিয়ারের দুটো সারফেস যদি আমি কল্পনা করি, সবচেয়ে বাইরের যে সারফেস, আর আমি যদি মনে করি না আমি ভেতরে আরেকটা স্ফেরিক্যাল সারফেস ইমাজিন করছি, তাহলে আমি এখানে 8খানা চার্জ দেখিয়েছি। আমি যদি এখানে 8খানা চার্জ দেখাতে চাই, এটা জাস্ট বোঝানোর জন্য একটা কনসেপচুয়াল জায়গা। দেখো তো যে দুক্ষেত্রেই যখন বাইরের সারফেসে চার্জগুলো রয়েছে, তখন তাদের মধ্যবর্তী যে দূরত্ব, আর যখন ভেতরের সারফেসে আছে তাদের মধ্যবর্তী দূরত্ব কোনটা বেশি? বাইরের সারফেসে থাকলে। আর আমরা জানি বিকর্ষণের ফলে বস্তু মানে আহিত কণা দুটির মধ্যে দূরত্ব সর্বাধিক হতে হবে। যেহেতু সম প্রকৃতির চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তাই তারা যখন বাইরের পৃষ্ঠের তলে পৌঁছবে তখন তারা পরস্পর থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে, এবং এই অবস্থানে তারা একটা স্টেবিলিটি তৈরি করবে। এইভাবে পরিবাহীর আধান সর্বদা বাইরের পৃষ্ঠে এসে অবস্থান লাভ করে, কখনোই ভেতরে থাকতে পারে না। আচ্ছা, এইবার যদি আমি বলি যে যদি এটা পরিবাহী না হতো তাহলে কি বাইরের পৃষ্ঠে থাকতো? ধরো আমি একটা রাবার নিলাম, হ্যাঁ, রাবারের ভেতরে সাম প্লাস কিউ অ্যামাউন্ট অফ চার্জ আমি দিয়েছি, তাহলে কি সেটা বাইরের সারফেসে আসবে? না। তার কারণ হচ্ছে এটা ইনসুলেটর, অন্তরক। হ্যাঁ, ইনসুলেটরে কিন্তু চার্জ মুভ করতে পারে না, চার্জ কিন্তু পরিবহন হতে পারে না। এই ক্ষেত্রে যেমন ভেতরে চার্জ দেওয়ার ফলে তারা পরিবাহিত হয়ে কিন্তু বাইরের তলে এলো, ভেবে দেখো, তারা কিন্তু পরিবাহিত হয়ে বাইরের তলে এলো। এইখানে একটা ইনসুলেটরের ক্ষেত্রে কিন্তু চার্জ বাইরের তলে আসতে পারবে না, যেখানে দেওয়া হয়েছে সেখানেই থেকে যাবে। এই হচ্ছে তোমার থার্ড টপিকটা আমরা আলোচনা করলাম। তোমরা যদি এটা ডিটেলসে জানতে চাও তাহলে এর কয়েকটা এক্সপেরিমেন্ট রয়েছে, যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্যারাডের প্রজাপতি জাল পরীক্ষা, একটু দেখে নিতে পারো, না দেখলেও কোনো সমস্যা হবে না। নেক্সট পরের টপিকটা আমাদের ছিল হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। না, তার আগে একটা জিনিস ছিল, আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে তড়িৎ পর্দা। 4 নম্বর টপিক, তড়িৎ পর্দা, ইলেকট্রোস্ট্যাটিক স্ক্রিন বা ইলেকট্রিক স্ক্রিন।
এটা কি না, দেখো আমরা একটা কন্ডাক্টিং সারফেসের যে নেচারটা পেলাম যে সবসময় চার্জ তার বাইরের সারফেসে অবস্থান করে। এই ধর্মকে কাজে লাগিয়ে কোনো ইলেকট্রিক সেন্সিটিভ যে ডিভাইসগুলো হয়, হ্যাঁ, তড়িৎ সংবেদনশীল যে যন্ত্রগুলো হয়, তাদেরকে আমরা সুরক্ষা করার জন্য তড়িৎ পর্দা ব্যবহার করি। জিনিসটা কি, ধরো আচ্ছা একটা বলি যে সেন্সিটিভ ডিভাইস, এরকম ইলেকট্রিক সেন্সিটিভ ডিভাইস, যেমন ধরো ক্যাথোড রশ্মি টিউব, আগেকার দিনের টেলিভিশনে যেটা ইউজ করো ক্যাথোড রে টিউব, হ্যাঁ, তাকে ধরো আমি আমি ধরো একটা এই উপাদানটাকে আমি তড়িৎ ক্ষেত্র থেকে বাঁচাতে চাইছি, তাহলে কি করতে হবে, তার চারিদিকে আমি যদি একটা কন্ডাক্টিং সারফেস দিয়ে দিই, তাহলে কি হবে যে চার্জ যদি কোনো কারণে বাইরে থেকে এটাকে এদিকে আসার চেষ্টাও করে, যখন এখানে আসবে ধরো কিছু অ্যামাউন্ট অফ চার্জ, যে এখানটা এলো কন্ডাক্টিং সারফেস যেই পেলো, আমরা জানি কন্ডাক্টিং সারফেসের বাইরে তড়িৎ অবস্থান করে, আধান অবস্থান করে, ফলে চার্জ কিন্তু কখনো ভেতরে ঢুকতে পারবে না। অর্থাৎ কন্ডাক্টিং সারফেস দ্বারা যদি আমি একটা অঞ্চলকে যদি আবদ্ধ করে দিই, তাহলে সেই ভেতরের অঞ্চলটা কিন্তু তড়িৎ ক্ষেত্র মুক্ত হতে পারে, ভেতরের অঞ্চলটা কিন্তু তড়িৎ ক্ষেত্র মুক্ত, তড়িৎ প্রভাব মুক্ত হতে পারে, তড়িৎ প্রভাব তড়িৎ প্রভাব মুক্ত একটা অঞ্চল তৈরি হতে পারে, যে অঞ্চলে তড়িৎ ক্ষেত্র কোনোভাবেই প্রভাব সৃষ্টি করতে পারবে না। এই অঞ্চল এইভাবে, এই যে আমরা একটা কন্ডাক্টিং সারফেস দিয়ে একটা অঞ্চলকে তড়িৎ ক্ষেত্র মুক্ত করতে পেরেছি, সেই কন্ডাক্টিং সারফেসটাকে আমরা তড়িৎ পর্দা বলতে পারি। মানে একটা পর্দার ন্যায় কাজ করছে, যে তার ভেতরের অঞ্চলকে তড়িৎ ক্ষেত্র মুক্ত করে দিতে পারছে। ওকে, এর কারণটা হচ্ছে কিন্তু যেহেতু চার্জ সবসময় বাইরের পৃষ্ঠে অবস্থান করে। ওকে, এইটাকে আমরা বলছি তড়িৎ পর্দা বা ইলেকট্রিক স্ক্রিন। ওকে, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। আমি ফার্স্টেই বলেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট অফ দ্যাট চ্যাপ্টার, সেটা মাথায় রাখবে। আধানের তলমাত্রিক ঘনত্ব, সারফেস ডেন্সিটি অফ চার্জ। এটা সিগমা কোয়ান্টিটি দ্বারা ডিনোট করা হয়। আবার আমি সেই জায়গায় ফিরবো যে ছবিটা এঁকেছিলাম। ধরো কিউ অ্যামাউন্ট অফ চার্জ একটা পরিবাহীতে দেওয়া হলো, দেওয়ার ফলে সেই কিউ অ্যামাউন্ট অফ চার্জ পুরো পরিবাহীর পৃষ্ঠতলে অবস্থান করবে। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্বটা কি? মোট আধানকে পরিবাহীর পৃষ্ঠতল দ্বারা ভাগ করলে যে কোয়ান্টিটিটা আমরা পাচ্ছি, মোট আধান ডিভাইডেড বাই মোট ক্ষেত্রফল। অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে, এইখান থেকে আমরা এটা বলতে পারি প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকছে তাকেই কিন্তু বলা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। এই সিম্বলটা হচ্ছে সিগমা। হ্যাঁ, আরেকবার একটু লিখি সিগমা, এটাকে সিগমা দ্বারা ডিনোট করা হয়। মোট আধানকে মোট ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে কিন্তু আধানের তলমাত্রিক ঘনত্বটা আমরা পেয়ে যাই। অর্থাৎ আমি যদি ক্ষেত্রফলকে সারফেস এরিয়ার এ দ্বারা ডিনোট করি আর আধানকে যদি কিউ দ্বারা ডিনোট করি, তাহলে সিগমা ইকুয়াল টু হচ্ছে কিউ বাই এ। এবার এটা পরিবাহীটা কি ধরনের, তার শেপটা কি, তার উপর বেস করে কিন্তু তুমি এখান থেকে এক্সপ্রেশনগুলো বের করে দেবে। তুমি যে স্ফিয়ার নাও, স্ফিয়ারের ক্ষেত্রে যদি তার রেডিয়াসটা আর হয়, তাহলে ইন কেস অফ স্ফিয়ার, মানে স্ফিয়ার অফ রেডিয়াস আর, সেক্ষেত্রে এর ভ্যালুটা হচ্ছে 4πr²। আমরা জানি পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr², তাহলে সেক্ষেত্রে সিগমাটা হয়ে যাবে কিউ বাই 4πr²। আবার তুমি যদি একটা কিউব নাও, কিউব অফ আর্ম লেন্থ এল, একটা কিউবের যদি এল লেন্থ হয়, মানে বাহুর দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে সিগমা ইকুয়াল টু হচ্ছে মোট চার্জ ডিভাইডেড বাই মোট ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কোয়ার, 6 ইন্টু বাহু স্কোয়ার 6l²। এইভাবে কিন্তু আমরা সিগমাগুলোকে বের করে নিতে পারি। এবার এখান থেকে সিগমার ইউনিট কি হবে? ইউনিট অফ সিগমা, দেখো এইখান থেকে বুঝতে পারছো সিগমার ইউনিট কি হবে, কিউ বাই এ। কিউ হচ্ছে চার্জ পার এরিয়া, তার মানে আমি যদি এসআইতে করতে যাই, চার্জের ইউনিট হচ্ছে কুলম, পার এরিয়ার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার।
বা সিজিএস এ যদি করতে চাও তাহলে হচ্ছে ইএসইউ পার সেন্টিমিটার স্কোয়ার, এরা হচ্ছে ইউনিট অফ চার্জ। আর যদি ডাইমেনশনটাও বের করতে চাই, কিউ এর ডাইমেনশন বাই এ ডাইমেনশন, ডাইমেনশন কি হবে, ডাইমেনশন অফ সিগমা কি দাঁড়াবে, ওপরে কিউ এর ডাইমেনশন ডিভাইডেড বাই নিচে এরিয়ার ডাইমেনশন। আচ্ছা কিউ এর ডাইমেনশন আমরা জানি আই ইন্টু টি, আর এ ডাইমেনশন এল স্কোয়ার ইকুয়াল টু এল মাইনাস টু টি আই, এই হচ্ছে এর মাত্রা। ব্যাস, আধানের তলমাত্রিক ঘনত্ব এটাও আমাদের বোঝানো হয়ে গেল। এইবার এই প্রসঙ্গে একটা জিনিস আমি একটু বুঝিয়ে দেবো, সেটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব এইটা কিন্তু কার্ভেচার অর্থাৎ বক্রতার উপর ডিপেন্ড করে। দেখেই বুঝতে পারছো সিগমা ইকুয়াল টু 4 কিউ বাই 4 পাই আর স্কোয়ার, বা তুমি এও বলতে পারো, মানে তুমি ধরো আমি যদি এটা বলি কিউ বাই এ, অর্থাৎ সিগমা ইজ ডিরেক্ট ইনভার্সলি প্রপোর্শনাল টু সারফেস এরিয়া। সারফেস এরিয়া যত কম হবে তলমাত্রিক ঘনত্ব কিন্তু তত বাড়বে। এই ঘটনাটা আমাকে কি প্রমাণ করছে, যে বক্রতা মানে সারফেস এরিয়া কখন কমবে, যখন বক্রতাটা ছোট হবে, অর্থাৎ আর এর মানটা ছোট হবে। তুমি একটা জিনিস ভাবো, ধরো এটা স্ফিয়ার, এই একটা স্ফিয়ার, আর যত বড় এ তত বড়, আর এ বড় হওয়া মানে সিগমা ছোট হওয়া, আর যত ছোট এ তত ছোট, এ ছোট হওয়া মানে সিগমা বড় হওয়া, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে সিগমা ইজ প্রপোর্শনাল টু 1/r, এখানে অবশ্য স্কোয়ার রয়েছে, অর্থাৎ কার্ভেচার বা বক্রতার বর্গের ব্যস্তানুপাতিক, মানে যত বেশি বক্র হবে তত তার তলমাত্রিক ঘনত্ব বেশি হবে। এই কারণে সূচিমুখের ক্রিয়া বলে একটা, তীক্ষ্ণাগ্র ক্রিয়া বলে একটা ঘটনা হয়। মানে ধরো তোমাকে এরকম একটা সারফেস দেওয়া হয়েছে, তাতে এরকম পরিবাহী দেওয়া হচ্ছে, তাতে কিউ অ্যামাউন্ট অফ চার্জ দেওয়া হচ্ছে, তাহলে কিউ পরিমাণ চার্জ দেওয়া হচ্ছে, আমি প্লাস কিউ ধরলাম। একটা জিনিস তোমাদের এখান থেকে দেখাবো, যে প্লাস চার্জগুলো ডিস্ট্রিবিউটেড হচ্ছে তারা কি সমানভাবে ডিস্ট্রিবিউটেড হবে, তা কিন্তু নয়। দেখো এখানে কার্ভেচার সবচেয়ে কম হচ্ছে এই জায়গায়। কার্ভেচার কম মানে কি, যে বক্রতাটা কার্ভেচার মানে কার্ভেচার সবচেয়ে বেশি, মানে আর ছোট বক্রতা বেশি, এখানে সবচেয়ে বেশি বাঁকা সুচালো এই জায়গাটা সবচেয়ে বেশি, ফলে এই জায়গার ক্ষেত্রফলটা কম। মানে একটা সূচের মুখের ক্ষেত্রফল তো আমরা বিন্দু ধরতে পারি, বিন্দুর ক্ষেত্রফল কি 0, ঠিক একই রকমভাবে এই জায়গার ক্ষেত্রফলটা 0 বা খুবই ক্ষুদ্র ধরে নিতে পারি। আর যেখানে ক্ষেত্রফল কম সেখানে আধান এর তলমাত্রিক ঘনত্ব বেশি, মানে এখানে কিন্তু বেশি পরিমাণ আধান জমা হবে। বুঝতে পারলে এই যে জিনিসটা, এইটাকে আমরা বক্রতার সঙ্গে তলমাত্রিক ঘনত্ব কি সেটা এই ছবিতে বোঝাতে পারি। অর্থাৎ যে জায়গা যত বেশি বক্র হবে সেখানে তত বেশি আধানের তলমাত্রিক ঘনত্ব হবে। এইটাকে দেখানোর জন্য দেখবে তোমরা বইয়েতে এটা বুঝতে পারবে, সমস্ত জায়গাটা সমানভাবে দেখানো হচ্ছে, কিন্তু যে জায়গাটা সুচালো সেই জায়গাটাকে একটু এরকমভাবে, মানে এই জায়গাটা বেশি এরিয়া না হয়েছে এর মানে বেশি বড় করে দেখানো হয়েছে, এর মানে হচ্ছে এখানে বেশি পরিমাণ আধান এসে জমা হবে, অর্থাৎ এখানে আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি হবে। আমি আরেকটা যদি ধরো, তোমাকে একটা আয়তকার একটা কন্ডাক্টিং হচ্ছে সারফেস দেওয়া হয়েছে, ঠিক আছে, তাহলে তুমি যদি এখানে চার্জ দাও তাহলে প্রথম কথা হচ্ছে সে সব বাইরের পৃষ্ঠে অবস্থান করবে। কিন্তু যেহেতু দেখো এই জায়গাটা এই সমস্ত জায়গায় বক্রতা বেশি, ফলে এইখানে কিন্তু আধানের তলমাত্রিক ঘনত্ব খুব বেশি হবে। হ্যাঁ, এই সূচিমুখগুলোকে কিন্তু আধানের তলমাত্রিক ঘনত্ব খুব বেশি হবে। হ্যাঁ, ইজ ইট ক্লিয়ার? এইটাই বোঝানো হচ্ছে যে যত বেশি সূচিমুখ যেখানেই আছে সেখানে তলমাত্রিক ঘনত্ব তত বেশি। এই হচ্ছে সূচিমুখের ক্রিয়া। এই গোল করে দেখানো আর কিছুই না, এটা বোঝানোর জন্য এই সমস্ত জায়গাগুলো যেহেতু সূচিমুখ, সেই জন্য এই সমস্ত জায়গায় আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি। ওকে, নেক্সট আমরা যেটা পড়বো, এই সূচিমুখের ক্রিয়া কি, তীক্ষ্ণাগ্র পরিবাহীর ক্রিয়া, সূচিমুখের ক্রিয়া, সূচিমুখের ক্ষরণ ক্রিয়া, ডিসচার্জিং, হ্যাঁ, ডিসচার্জিং অফ এ পয়েন্ট। ধরো
সাপোজ ধরো এরকম কতগুলো সূচি মুখ আছে এবং তারা চার্জড, হ্যাঁ, তারা কিন্তু ধরো চার্জড, প্লাসলি চার্জড। বায়ুমণ্ডলে যদি এরকম চার্জড কতগুলো সূচিমুখ থাকে তাহলে কি হবে? প্রথমেই যে ঘটনাটা ঘটবে, আশপাশের যে বায়ুমণ্ডল রয়েছে, বায়ুমণ্ডলের কণাগুলো কি হবে? আবেশের দরুন সব এর দিকে আকর্ষিত হবে, আকর্ষিত হয়ে সূচিমুখে এসে বায়ুমণ্ডল পড়বে। পড়লে কি হবে? কিছুটা আধান এর নষ্ট করবে। কেন? কারণ হচ্ছে ধরো প্লাস যদি হয় তাহলে আবেশের দরুন কিছু মাইনাস চার্জ তৈরি হবে, সেই মাইনাস চার্জ যখন এসে প্লাস চার্জের উপর পড়লো তখন কি হলো? প্লাস মাইনাস কিছুটা নষ্ট হলো। আর বাকি অংশ কি করবে, মানে এয়ারের কথা বলছি, বাকি যে বায়ুমণ্ডল তারা মাইনাস থাকলো, দূরতম প্রান্তগুলো প্লাস থাকলো। আবার এই সূচিমুখের যে প্লাস চার্জ সেইখান থেকেও কিছুটা চার্জ বায়ুমণ্ডলের কণাগুলো নিয়ে তারা সমপ্রকৃতির আধান তৈরি করলো। তখন কি করবে? সমপ্রকৃতির আধান কি করে? পরস্পরকে বিকর্ষণ করে। ফলে সেই প্লাস চার্জ যেগুলো হয়ে যাবে, বায়ুমণ্ডলের যে কণাগুলি প্লাস আধানে আহিত হবে, সেই প্লাস আধানগুলো আস্তে একটা সময় পর বিকর্ষিত হয়ে দূরের দিকে সরে যাবে। অর্থাৎ চার্জগুলো যেন ক্ষরণ হয়ে যাচ্ছে, ডিসচার্জ হয়ে যাচ্ছে। এইটাকেই বলা হচ্ছে সূচিমুখে ক্ষরণ ক্রিয়া। বোঝা গেছে? আবার বলে দিচ্ছি, সূচিমুখ এখানে প্লাস দিয়ে বুঝেছি, তুমি মাইনাস দিয়ে বললে চার্জগুলোকে অন্যভাবে বলতে হবে। কি সূচিমুখ ধরো সে অলরেডি চার্জ রয়েছে, এবার বায়ুমণ্ডলে তাকে রাখলে কি হবে? প্রথমেই সে আবেশের দরুন বায়ুমণ্ডলের কণাগুলোকে আবিষ্ট করে নিজের দিকে টানবে, টেনে কিছুটা চার্জ নষ্ট হবে, আর বাকি অংশটা সমপ্রকৃতির আধান থেকে যাবে। সমপ্রকৃতির আধান কি হয়? পরস্পরকে বিকর্ষণ করে। এবার এয়ারের কণাগুলো তো এক জায়গায় থাকতে পারবে না, এয়ারের কণা তো মুভ করতে পারে, কিন্তু সূচিমুখগুলো কিন্তু মুভ করছে না। তো এয়ারের কণাগুলো তখন কি করবে? সমপ্রকৃতির আধানের হওয়ার ফলে বিকর্ষণের ফলে আস্তে আস্তে দূরে সরে যাবে। এইটাকে বলা হচ্ছে ক্ষরণ ক্রিয়া বা ডিসচার্জ। এর ওপর ভিত্তি করেই কিন্তু লাস্ট যে জিনিসটা, আজকে লাস্ট যে পয়েন্টটা আমরা পড়বো সেটা হচ্ছে বজ্রবাহ বা লাইটিং অ্যারেস্টার, বজ্র নিবারক। হ্যাঁ, এইটা তৈরি করা হয়। মানে ধরো একটা বিশাল বড় একটা বিল্ডিং, ধরো একটা টাওয়ার, মানে একটা বড় ফ্ল্যাট বাড়ি। তা প্রথমে আচ্ছা বজ্রবাহ বা বজ্র নিবারক পড়তে গেলে আগে তো হোয়াট ডু মিন বাই লাইটিং, হ্যাঁ, মানে বাজ কি, বজ্র কি, সেইটা তো আগে বুঝতে হবে। ধরো এরকম একটা বড় বাড়ি আছে, বজ্র কি? দেখো যে বায়ুমণ্ডলের যখন কাছাকাছি, ভূপৃষ্ঠের কাছাকাছি মেঘ সৃষ্টি হয়, সেই মেঘগুলো কিন্তু আহিত হতে পারে, মানে চার্জড হতে পারে। মানে ধরো কিছু মেঘ এখানে এসে জড়ো হলো, তারা কিন্তু চার্জ হতে পারে। ধরো তারা পাশাপাশি দুটো মেঘ সমপ্রকৃতির আধানে আহিত হতে পারে, বিপরীত আধানে আহিত হতে পারে। আবার এটাও হতে পারে তারা সব চার্জড হলো। এবার চার্জড হওয়ার ফলে কি হবে? ধরো আমি ভূপৃষ্ঠের সঙ্গে যদি তুলনা করি তাহলে কি হবে? এ আহিত হলো, মানে এখানে একটা বিভব রয়েছে, আর ভূপৃষ্ঠে সবসময় বিভব আমরা শূন্য ধরে নিই। তার ফলে কি হলো? এখানে একটা বিভব প্রভেদ সৃষ্টি হলো, ভূপৃষ্ঠের সাথে ওই মেঘগুলোর একটা বিভব প্রভেদ সৃষ্টি হলো। আর বিভব প্রভেদ সৃষ্টি হওয়া মানেই হচ্ছে আমরা জানি তড়িৎ প্রবাহ সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। কিন্তু সেই তড়িৎটা প্রবাহিত হবে কি করে? এটা তো স্থির তড়িৎ প্রথম কথা। স্থির তড়িৎ হওয়ার ফলে প্রবাহিত হওয়ার কোনো মাধ্যম খুঁজে পায় না। তখন কি হয়? এরা হচ্ছে তোমার বজ্র আকারে বিদ্যুৎটাকে ছড়িয়ে দেয়। দ্যাট ইজ কল্ড লাইটিং। কি করে ছড়িয়ে দিতে পারে? যেখানটায় মেঘটা সৃষ্টি হয়েছে, যেখানে চার্জ সৃষ্টি হয়েছে, সেই জায়গা থেকে তার কাছাকাছি কোনো ন্যূনতম দূরত্বে যে বিন্দুটা পাবে, সেটা একটা বড় টাওয়ার হতে পারে, একটা বড় গাছ হতে পারে, সেই গাছের মধ্যে দিয়ে অথবা সরাসরি ভূপৃষ্ঠে কিন্তু বজ্রের মাধ্যমে তোমার তড়িৎটা ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। এইটাই হচ্ছে বাজ। এই বাজ পড়লে কিন্তু বাড়ির ক্ষতি হয়, মৃত্যু হতে পারে মানুষের। সেই বাজের হাত থেকে বাঁচার জন্য আমরা লাইটিং অ্যারেস্টার বা বজ্র নিবারক তৈরি করি। কি সেটা? কিছুই না, একটা মোটা
অত্যন্ত সুপরিবাহী একটা তার, যে তারটা নিরবিচ্ছিন্নভাবে একেবারে মাথা থেকে শুরু করে একদম নিরবিচ্ছিন্ন, মাথায় রাখতে হবে কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট, নিরবিচ্ছিন্নভাবে বাড়ির অনেকটা গভীরে নিয়ে গিয়ে এটাকে পুঁতে দেওয়া হয়। আর এর মাঝে কতগুলো এরকম সূচি মুখ দেখবে তোমরা শহরে বেড়াতে গেলে, দেখবে যে যে টাওয়ারগুলো আছে, যে বড় বড় ফ্ল্যাট বাড়িগুলো আছে, এরকম মাথায় ত্রিশূলের মতো এক ধরনের জিনিস দেখতে পাওয়া যায়। অ্যাকচুয়ালি কিন্তু এরা ত্রিশূল না, এরা হচ্ছে বজ্র নিবারক। এখন এরা কিভাবে বাজের হাত থেকে বাড়িটাকে রক্ষা করে এইটা একটু বোঝো। দেখো আমার ছবি অনুযায়ী প্রথমেই দেখো যে মেঘের মধ্যে যে তোমার তড়িৎ সঞ্চার ঘটেছে, তার ফলে কি হবে, যখন সেই তড়িৎটা বাড়ির কাছাকাছি কোথাও এসে অবস্থান করবে, তখন কি হবে, বাড়িটার মধ্যে যে বজ্র নিবারক রয়েছে তার সূচিমুখে আবেশের দরুন একটা আধান তৈরি হবে, অর্থাৎ আবেশের দরুন কাছাকাছি বিন্দুতে মাইনাস আধান তৈরি হলো, আর দূরতম বিন্দুতে অর্থাৎ সবার মাটির নিচে যেটা আছে ধনাত্মক আধান তৈরি হলো। যেহেতু মাটির নিচে আধান সবসময় মাটিতে চলে যায়, ফলে এই আধানটা সরাসরি মাটিতে চলে গেল, কোনো ক্ষতি হলো না। এবার এখানে সূচিমুখে কি হলো, একটু আগে যেটা পড়েছিলাম, সূচিমুখে ডিসচার্জিং ক্রিয়া, ক্ষরণ ক্রিয়া। কি হবে, মেঘের কিছুটা অংশ এই সূচিমুখে আকর্ষিত হয়ে পড়বে, পড়ার ফলে কি হবে, এই মাইনাস প্লাস চার্জকে ফার্স্টে কিছুটা ব্যালেন্স করে দেবে। পরে কি হবে, চার্জের ক্ষরণ অর্থাৎ ডিসচার্জিং যে ঘটনাটা, সমপ্রকৃতির আধানকে ঠেলে দূরে সরিয়ে দেওয়ার যে ঘটনাটা, সেই ঘটনাটা ঘটবে। অর্থাৎ চার্জগুলো তখন আস্তে আস্তে মেঘের দিকে চলে আসবে। মেঘের দিকে আসার ফলে কি হবে, মেঘের মধ্যে যে চার্জটা ছিল, আধান ছিল, সেটার পরিমাণ কিছুটা কমে যাবে। কমে যাওয়ার ফলে এই যে বিভব প্রভেদ সৃষ্টি হয়েছিল তার মানটাও কিন্তু কমে যাবে। ফলে মেঘের সাথে সেই মুহূর্তে ভূপৃষ্ঠের বিভব প্রভেদ সেই অর্থে আর বড় থাকবে না, ফলে মানে বাজ পড়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। এই হচ্ছে একটা বজ্র নিবারকের ক্রিয়া। আমরা এই অবধি পড়লাম। এই অবধি পড়ার পরে আমি তোমাদের একটু বলবো বজ্র নিবারকের আরও কতগুলো বৈশিষ্ট্য, মানে একটা ভালো বজ্র নিবারক কী কী গুণ থাকা উচিত, হ্যাঁ, সেই বৈশিষ্ট্যগুলো বাজ পড়ার সময় ভালো জায়গা, খারাপ জায়গা ইত্যাদি, মানে ভালো মানে নিরাপদ স্থান আর বিপজ্জনক স্থান কী, সেগুলো একটু দেখবে। আর অবভিয়াসলি এই চ্যাপ্টার থেকে যার যে বই আছে সেই বইয়ের পেছনে যে কোশ্চেনগুলো আলোচনা করা আছে, বিশেষ করে তোমার কিছু বোধমূলক হর্স বলে যে জিনিসটা, হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলে কিছু প্রশ্ন আলোচনা করা আছে, কিছু অঙ্ক আছে, দুটো জায়গা থেকে অঙ্ক থাকবে, সেটাও বলে দিই। একটা হচ্ছে কিউ ইকুয়াল টু এনি, এই সূত্র দিয়ে এই চ্যাপ্টার থেকে অঙ্ক হয় 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে সিগমা ইকুয়াল টু কিউ বাই এ, এই দুটো সূত্র দিয়ে অঙ্ক এই চ্যাপ্টার থেকে হয়। এই সূত্র দিয়ে কিছু অঙ্ক আছে, সেগুলো তোমরা করবে, করে অবভিয়াসলি এই চ্যাপ্টারটা পুরো অধ্যায়টাই কিন্তু আমি পড়িয়ে দিলাম, তোমরা অবশ্যই এটা হচ্ছে কমপ্লিট করে ফেলো। দেখো একটা জিনিস একটু বলি, তোমরা সবাই বুঝতে পারছো এই মুহূর্তে একটা অত্যন্ত মানে একটা ডিফিকাল্ট টাইম আমাদের জন্য, স্টুডেন্টসদের জন্য, টিচারদের জন্য। ভার্চুয়াল মিডিয়াতে আমরা পড়াশুনো করছি, স্বাভাবিকভাবে মুখোমুখি ছেলে মেয়েদেরকে আমরা স্কুলে যেভাবে পড়াই ততটা এফেক্টিভ হচ্ছে কিনা আমরা বুঝতেও পারছি না, তোমাদের থেকে কোনো ফিডব্যাক আমরা পাচ্ছি না। সে কারণেই আমি জানি না কতদূর কী হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করো, তোমাদের চেষ্টাটা এতদিন যেরকম ছিল তার থেকে একটু বাড়াতে হবে, চেষ্টা করো। সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করো, নিশ্চয়ই সমস্যার সমাধান হবে। আজ এই অবধি।